দাদা, একটা ঠিকানা বলতে পারেন? এই রাস্তা ধরে সোজা চলে যান, সোজা গিয়ে ডান দিকে ঘুরে যাবেন। আচ্ছা দাদা। বাবা, হাঁটতে হাঁটতে তো পাটা ব্যথা হয়ে গেল, গলাটাও শুকিয়ে গেছে। বাড়ি থেকে বউ বারবার বলেছিল সঙ্গে একটু জল নিয়ে যেতে, কেন যে একটু জল আনলাম না। এই এই তো দূরে একটা নদী দেখা যায় বলে মনে হয়, যাই একটু নদীর জল পান করি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি, এই গাছের নিচে একটু জিরিয়ে নিয়ে তারপরে যাওয়া যাবে। ও ও বাবা, ও বাবা, বাবা, এ কে, কে গো? এ তো ভূত, ভূত! না 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 না! চাকরির বদলির চিঠি আসার পর থেকে বাড়িতে সবার মধ্যে দুশ্চিন্তা নেমে এসছে। চাকরি সূত্রে সত্যেনকে যেতে হবে চাঁদপুকুর গ্রামে। বাড়ির সবাই এই খবরে বেশ অখুশি। বাড়ির সবাই বলতে সত্যেনের মা আর বাবা, আর সত্যেনের সদ্য বিবাহিত বউ। এদের বিয়ে হয়েছে সবে 6টা মাস হয়েছে। মায়ের চিন্তা হলো ছেলেটা কোথায় থাকবে, নতুন বউকে নিয়ে কি খাবে, কোন জঙ্গলে যেতে হবে ছেলেটাকে। সেখানে ভাড়া বাড়ি কিভাবে পাবে, এইসব চিন্তায় মায়ের বুক শুকিয়ে যাচ্ছে। সত্যেনকে তার এক অফিসের পরিচিত দাদা বললেন, অনেক পাপ করলে এই জায়গায় বদলি হয়, খুব সাবধানে থেকো। সত্যেন অবশ্য কারণটা ঠিক বুঝল না, উনি কিসের জন্য সাবধানে থাকতে বলেছেন। তবে সত্যেনের এখন একটাই চিন্তা, চাঁদপুকুরে পৌঁছে ওরা থাকবে কোথায়। একা গেলে না হয় যে কোনো জায়গায় মাথা গুজে থাকা যায়, তবে সঙ্গে যে নতুন বউ থাকবে, এই চিন্তাই সত্যেনকে বড় ভাবিয়ে তুলছে। সত্যেন মনে মনে ভাবল, যা হবে দেখা যাবে, আগে সেখানে গিয়ে তো পৌঁছই। সত্যেন এই চাঁদপুকুর গ্রামের স্টেশন মাস্টারের কাজ নিয়ে সেখানে যাচ্ছে। নির্দিষ্ট দিনে সত্যেন বাক্স প্যাটরা নিয়ে ট্রেনে উঠে বসল। ট্রেন যখন চাঁদপুকুর এসে পৌঁছালো তখন দুপুর। সত্যেন আগে থেকেই চাঁদপুকুর স্টেশনের কর্মরত কর্মচারীকে খবর দিয়ে একটা বাসার ব্যবস্থা করে নিয়েছিল। স্টেশনে নেমে একটা ভ্যান রিক্সা নিয়ে নতুন বাড়ির উদ্দেশ্যে দুজনেই রওনা দিল। ভ্যান রিক্সায় বসে চারিদিক দেখতে দেখতে ওদের সফর শুরু হলো। ভালোই লাগছিল ওদের। চারদিকে বড় বড় গাছ, সবুজ ক্ষেত দেখে ওদের চোখ শীতল হয়ে উঠেছিল। কিছুক্ষণের মধ্যে ভ্যান চালক ওদেরকে বাড়িটার সামনে পৌঁছে দিয়ে চলে যায়। এই বাড়িটার যে মালিক, সে কর্মসূত্রে শহরে থাকেন। স্টেশনের এক কর্মচারী হরিশবাবু তার সাথে কথা বলে এই বাড়িটা ভাড়া নিয়েছে সত্যেন ও তার বউয়ের জন্য। সে যাই হোক, ওরা পায়ে পায়ে এগিয়ে যায় ভিতরের দিকে। কাঠের গেট খুলে ওরা দুজনে প্রবেশ করে ঘরের ভেতরে। ঢুকে দেখে বেশ ভালোই ঘরখানা। ঘরটা টালির চালের,
বাড়ির চারপাশে অনেক প্রকার গাছগাছালি। ঘরের ভেতর তাকিয়ে দেখে একপাশে একটা তক্তাপোষ, টেবিল, চেয়ার, আলনা সব রাখা রয়েছে। বারান্দার একদিকে রান্নাঘর। ব্যবস্থা বেশ ভালোই, অন্তত ওদের কাছে এটাই অনেক। তবে একটা মুশকিল, এখানে ইলেকট্রিক নেই, হ্যারিকেনই ভরসা। বহুদিন কেউ না থাকাতে অনেক ধুলো জমে রয়েছে বাড়িটাতে। আগে সেসব পরিষ্কার করতে হবে। সত্যেন তার বউয়ের উদ্দেশ্যে বলল, কি বলো গিন্নি, ঘরটা বেশ ভালোই, শুধু কারেন্ট নেই, এই যে সমস্যা। তাতে কি, ও কোনো অসুবিধে হবে না, আমি ঠিক চালিয়ে নেব। এরপর এরা দুজনে ঘরটা পরিষ্কার করে নিল। সব কাজকর্ম সেরে সত্যেনের বউ তার উদ্দেশ্যে বলল, হ্যাঁ গো, শুনছো, আমি একটু জল নিয়ে আসি কলসি করে, তারপর রান্না চাপাবো। তবে তুমি তো কিছুই চেনো না, কোথা থেকে জল আনবে? আরে ওসব চিন্তা করো না, পথে যেতে যেতে কাউকে একটা জিজ্ঞেস করে নেব সামনে কোনো পুকুর বা নদী আছে কিনা। তুমি বসো, আমি জলটা নিয়ে আসি। পথে যেতে যেতে একজনকে জিজ্ঞেস করে জানতে পারলো সামনে একটা নদী আছে। তা এখান দিয়ে সোজা চলে যান, তারপর বাঁ দিকে ঘুরলেই একটা নদী পাবেন। তবে ওখানে বেশিক্ষণ থাকবেন না, ওই জায়গাটা খুব ভালো নয়। কিন্তু কেন, ওখানে কি আছে? সে না হয় নাই শুনলেন, আজকে নতুন এসেছেন, তাই সব কিছু জানেন না এই গায়ের সম্বন্ধে। ভালো চান তো জল নিয়েই চলে আসবেন। ওই মহিলাটির কথা শুনে সত্যবতী মানে সত্যেনের বউ পৌঁছে গেল নদীর তীরে। নদীটিকে দেখে সত্যবতী চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর দৃশ্য সত্যবতী আগে কখনো দেখেনি। বেশ চওড়া নদী, নদীর বুকে নৌকার আনাগোনাও কম না। তবে নদীর এই পাশটা একদম জনমানব শূন্য। এত সুন্দর নদীর কাছে কাউকে দেখতে না পেরে বেশ অবাকই হলো সত্যবতী। বেশ ভালোই লাগছে এই জায়গাটা সত্যবতীর। হতে পারে একেবারে অচপাড়াগা, তবে এর মাধুর্য অনেক বেশি। সত্যবতী হঠাৎ দেখতে পেল নদীর পাশে জঙ্গলটার থেকে কাঠ মাথায় করে একজন মহিলা বেরিয়ে আসছে। দিদি, ও দিদি, শুনছেন? এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেন, বলতে পারেন? নতুন এসেছেন বোধ করি এই গ্রামে, তাই সব কিছু জানেন না। এই জায়গার খুব বদনাম, এখানে তাই কেউ আসে না। আর যদি কখনো জল নিতে আসেও, জল নিয়েই চলে যায়। এখান থেকে ঘাট আরো 1/2 মাইল। আপনি এখানে বেশিক্ষণ থাকবেন না, চলে যান চলে যান তাড়াতাড়ি, আর দাঁড়াবেন না, বিপদ আছে। এই কথা বলেই হন হন করে চলে গেল সেই মহিলাটি। সত্যবতী জল নিয়ে হাঁটা দিতেই পেছন থেকে একটা ডাক শুনে দাঁড়িয়ে পড়ল সে। দেখল বাসা, ও বাসা। দূরে একটা বৃদ্ধা দাঁড়িয়ে আছে জঙ্গলের সামনে। তাকেই হাতছানি দিয়ে ডাকছে। অনেক বয়স তার, মুখে বলিরেখা স্পষ্ট বিদ্যমান। সাদা ধপধপে মাথার চুল, গায়ে
গায়ের চামড়া ঝুলে পড়েছে, পরনে একটা আধময়লা শাড়ি আর ব্লাউজ। সত্যবতী এগিয়ে এসে বলল, আপনি কি আমায় ডাকছেন বুড়িমা? হ্যাঁ বাসা, ডাকছিলাম। আসলে এখানে তেমন কেউ আসে না, তোকে দেখলাম তাই ডাকছিলাম। হ্যাঁ, আমরা এখানে আজই এসেছি। আসলে আমার স্বামী এখানকার স্টেশনের মাস্টার, বদলি হয়ে এখানে পাঠিয়েছে অফিস থেকে। তা এখানে এছিলে কেন বাসা? আসলে রান্না চাপানোর মতো জল নেই, তাই গায়ের লোককে জিজ্ঞেস করে করে এই নদীর তীরে এলাম। এখন জল নিয়ে বাড়ি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তবে এসো আজ, তবে কাল আবার এসো। আমি এখানেই থাকি, কাল এলে তোমার সাথে দুদণ্ড কথা কইব। বাড়ি পৌঁছে সত্যবতী রান্না চাপিয়ে দেয়। খেতে খেতে বুড়িমার কথা সে সত্যেনকে জানায়। তবে তো তোমার ভালোই হলো, একজনের সাথে পরিচয় হলো এই গ্রামে। হ্যাঁ গা, আবার কালও যেতে বলেছে। দিন গড়িয়ে রাত হলো। আজকের দিনটা বেশ ভালোই কাটালো ওরা। পরদিন সকালে উনুন ধরিয়ে সত্যবতী রান্না চাপালো। রান্না বান্না সেরে সত্যেনকে খাবার খাইয়ে যথাসময়ে স্টেশনে পাঠিয়ে সত্যবতী নিজের কাজে লেগে গেল। যাই, নদী থেকে এক কলসি জল নিয়ে আসি। কলসি নিয়ে সত্যবতী জল আনতে চলল নদীর দিকে। জল নিয়ে আসবে এমন সময় মাথা ঘুরিয়ে সত্যবতী দেখল বুড়িমা বসে আছে। কি রে মেয়ে, আমার সাথে দেখা না করেই চললি বুঝি? না গো বুড়িমা। আচ্ছা বুড়িমা, তুমি থাকো কোথায়? ওই যে দেখছিস জঙ্গলে একটা কুড়ে ঘর, ওইখানেই থাকি আমি। তা তুমি একাই থাকো নাকি আরো কেউ আছে তোমার? না রে মা, আমি একাই থাকি। তবে তোমার চলে কি করে? আমার আর কি, এর তার পারি টুকটাক কাজ করে দিই, তারাই দুটি খেতে দেয়, এভাবেই চলে যায় আমার রে মা। আচ্ছা বুড়িমা, আজ তবে আসি, আবার কাল দেখা হবে। সন্ধে বাড়ি ফেরার পর সত্যবতী আজকে বুড়িমার সাথে দেখা হওয়ার কথা সত্যেনকে বলল। ভালোই তো হয়েছে, তোমারও গল্প করার একজন জুটল। আচ্ছা তুমি যদি বলো, একদিন বুড়িমাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এসো। এখন খাবার দাও দেখি, দুটি খেয়ে একটু বিশ্রাম নেব। কাল সকালে আবার বের হব। নতুন জায়গা তো, সব বুঝে শুনে নিতে হচ্ছে কি না, এই চাপটা এখন বেশি আছে। আচ্ছা তুমি বসো, আমি খাবার দিচ্ছি। এইভাবে রোজ সত্যবতীর সাথে বুড়িমার দেখা হয়, গল্প হয়। একদিন সত্যবতী বুড়িমাকে বাড়িতে নিয়ে আসার কথা বললে সে বলে, না রে মা, আমি এখান ছেড়ে কোথাও যাই না, আমি যেতে পারবো না রে। কেন গো বুড়িমা, চলো না আমার সাথে, তোমারও তো একটু ভালো লাগবে।
বুড়িমা এবার একটু রেগে মেগেই বলল, ও বলছি না আমি কোথাও যাই না এখান থেকে। এখন তুই যা, তোর দেরি হয়ে যাচ্ছে। সত্যবতী আর কথা না বাড়িয়ে সেখান থেকে জল নিয়ে চলে আসলো। সত্যবতীর এতে একটু অবাকই লাগে। বুড়িমা অমন ভাবে রেগে গেল কেন? আমি তো আমাদের বাড়িতেই আসতে বলেছিলাম। হতে পারে বুড়ি মানুষ বেশি হাঁটাহাঁটি করতে পারে না। যাক, আমি আর এসব নিয়ে ভাববো না। এরপর সব স্বাভাবিকই চলছিল। একদিন সত্যবতীকে নদীর এই অভিশপ্ত জায়গার দিকে যেতে দেখে গায়ের একজন মহিলা বলল, অপো, তুমি ওই দিকে কোথায় যাও? তোমাকে কেউ বলেনি ওই দিকটা ভালো না? ওই দিকে একজন ডাইনির বাস, সে খুব ভয়ঙ্কর। খবরদার ওই দিকে যেও না। কিন্তু আমি তো জল আনতে রোজই যাই। আমি তো কখনো কাউকে তেমন দেখিনি। তবে হ্যাঁ, একজন বুড়িমা সেখানে থাকে। তার সাথে তো আমার রোজই দেখা হয়। সে তো খুবই ভালো মানুষ। কি সর্বনাশ করলে তুমি, কি সর্বনাশ করলে! হায় হায় হায়, শেষমেশ তুমি ডাইনির কবলে পড়লে। ও মানুষ না, ও একটা ডাইনি। তুমি তো আবার বিপদ ডেকে আনলে এই গায়ে। যাই, আগে গিয়ে এই খবরটা সবাইকে দিতে হবে। এই বলতে বলতে মহিলাটি সেখান থেকে চলে যায়। একদিন কাজ থেকে ফিরে খেতে বসবে এমন সময় গ্রামের 4-5 জন লোক এসে সত্যেনের বাড়ির সামনে জড়ো হয়। কি নতুন স্টেশন মাস্টার, আসো নাকি বাড়িতে? একবার বাইরে এসো দেখি। আওয়াজ শুনে সত্যেন তার ঘরের বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে, সবাই এখানে কেন? আর কি, শুনলাম তোর বউ নাকি নদীতে জল ভরতে যায়। সেখানে তো যাওয়া বারণ। আবার একজন বুড়িমা নাকি রোজ তোমার বউয়ের সাথে বসে গল্প করে নদীর পাড়ে। তুমি জানো ওই বুড়িমা আসলে কে? ও একটা ডাইনি। আজ থেকে 10 বছর আগে ও মারা গেছে। তোমার বউকে তো ভূতে পেয়েছে, নালে কেউ এইমন ডাইনির সাথে বসে গল্প করে কি করে? হ্যাঁ, আমাকে একজন বুড়িমার কথা বলেছিল ঠিকই, তবে এত সব তো জানতাম না। তা এখন জানলে তো। আর যেন তোমার বউ ওই মুখো না হয়। তোমরা নতুন এসেছো এই গায়ে, আবার 2 দিন পরে চলে যাবে। তা যাবার আগে কি গায়ে বিপদ ঢুকিয়ে দেখে যাবে? এই আমরা কিছুতেই মানবো না। এখানে থাকতে হলে যেরকম বললাম সেমনই যেন করা হয়। এই বলে তারা চলে যায় সেখান থেকে। সত্যেন সব কথা সত্যবতীকে গিয়ে বললে সে তো বিশ্বাসই করতে পারে না। ওই ওই বুড়িমার সাথে যে আমার এতদিন কথা হলো, তাহলে কি আমি একটা ভূতের সাথে কথা বলছিলাম? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, আর এইসবের মধ্যে যেও না, গ্রামের লোকেরা কিন্তু খুব রেগে রয়েছে। একদিন রাতে সত্যবতী ঘুমোচ্ছে, হঠাৎ করেই সে শুনতে পায় তার নাম ধরে কে যেন ডাকছে। সত্যবতী, ও সত্যবতী, আয় মা, আয়। কতদিন যে তোকে দেখি না। সত্যবতী দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সে যেন
আর তার মধ্যে নেই। কোনো এক অদৃশ্য শক্তি যেন ওকে টেনে নিয়ে যাচ্ছে। সত্যবতীর যখন জ্ঞান ফিরল, সে দেখল নদীর পাড়ে বুড়িমার পাশে সে দাঁড়িয়ে আছে। আমি সব জানি, তুমি মানুষ না, তুমি ডাইনি। তবে তুইও আমাকে ডাইনি বলবি? জানিস আমার সাথে কি হয়েছিল? তবে শোন, সব বলছি। আজ থেকে 10 বছর আগে এই নদীর পাড়ে আমার বাড়ি ছিল। সেখানে আমি, আমার ছেলে আর আমার নাতনি থাকতাম। ওর মা ছিল না, তাই আমি আমার নাতনিকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। সে দেখতে খুব সুন্দরী ছিল, যেমন তার রূপ তেমনই তার গায়ের রং, যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। আমার ছেলেটা চাষবাস করত, যা আয় হতো তাতে আমাদের মোটামুটি চলে যেত। এই গায়ের প্রধানের ছেলের নজর আমার নাতনির ওপর পড়ে। সে শুধু আমার নাতনিকে কুপ্রস্তাব দিত। ওর ঘরে বউ ছিল, কিন্তু তা সত্ত্বেও ও আমার নাতনিকে খুব জ্বালাতন করত। একদিন হঠাৎ করেই আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর আমার ছেলের নিথর দেহ নদীর বুকে ভেসে থাকতে দেখা গেল। আমার ছেলেটা যে কি করে এইরকম হলো তা আজ অবধি কেউ জানে না। কে যে তাকে এরকম ভাবে মারলো তা আজ অবধি আমার জানা নেই। এরপর থেকেই শুরু হলো আমাদের ওপর অত্যাচার। রোজ বাড়ি এসে আমার নাতনিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিতে থাকে প্রধানের ছেলে। এসব ঘটনা সব প্রধান জানতো। সব জেনেও ছেলের মোহে সে সব জেনেও চুপ করে বসে দেখে গেছে। একদিন রাতের বেলা চুপি চুপি এসে আমার নাতনিটারে তুলে নিয়ে যায় ওই বদমাইশটা। আমি কিচ্ছু করতে পারিনি সেদিন। আমি বাধা দিতে গেলে আমার গলা টিপে ওরা আমায় শেষ করে দেয়। এখনো অবধি আমার নাতনিটা ওর কবজায় রয়েছে। এইসব কথা গ্রামবাসীরা কেউ জানে না। সবাইকে বলা হলো আমার নাতনি একটা ছেলের সাথে পালিয়ে গেছে। এই শোকে নাকি আমি গলায় দড়ি দিয়েছি। তুই এখানে আসার পর তোর মধ্যে আমি আমার নাতনিকে খুঁজে পেয়েছি। আর আমার নাতনির উদ্ধার না হওয়া অবধি আমার মুক্তি নেই রে। তুই যা হোক করে গ্রামবাসীদের সব কথা বল, তাদের সব জানা। আমার নাতনিটাকে বাঁচা তুই। সত্যবতী বাড়ি এসে সবটা তার স্বামীকে জানায়। এরপর ওরা সব গ্রামবাসীকে সবটা জানায় এবং বুড়িমা নাতনির কথাও বলে। গ্রামবাসীরা প্রথমে মানতে চায়নি। আপনি কি যত বলছেন? আপনি নতুন এসেছেন, আপনি আর কতটাই জানেন? আগে গিয়ে দেখুনি না, যদি ওখানে বুড়িমার নাতনিকে পাওয়া যায় তাহলে তো সব সত্যি সামনে চলে আসবে। গ্রামবাসীরা একজোট হয়ে প্রধানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তল্লাশি চালাতে ওরা পরিবার নাতনিকে খুঁজে পায় আর সব সত্যি গ্রামবাসীদের সামনে তুলে ধরে। আর প্রধানের পরিবারকে গ্রামবাসীরা একঘরে করে দেয়। একদিন রাতে সত্যবতী ঘুমোচ্ছে। সে দেখতে পায় বুড়িমাকে। বুড়িমা বলে,
তোর জন্যই আমার নাতনিটাকে উদ্ধার করা গেল আজ। তোর কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। আমার মুক্তি হয়ে গেছে। এবার আমি আসি রে মা, ভালো থাকিস। এই বলে বুড়িমা চলে যায়। আর তখনই সত্যবতীরও ঘুমটা ভেঙে যায়। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবেই আমাদের পাশে সবসময় থাকবেন আপনারা।